দেখো, এটা তোমাদের 37 নম্বর একটা মক টেস্ট চলছিল অনেক আগেই। এটা তোমাদের দেওয়া আছে মক টেস্টটা, ফুল লেন্থ মক টেস্ট। হ্যাঁ, এখানে কিন্তু সবকিছুই দেওয়া আছে, শুধুমাত্র হয়তো ইলেকট্রনিক্সটা নাই। তাছাড়া সব জায়গা থেকে একটু আধটু করে কোশ্চেন কিন্তু দেওয়া আছে। কোশ্চেনটা যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, এতটা স্ট্যান্ডার্ডও কোশ্চেন হয়তো আসবে না, কিছু কোশ্চেন হয়তো এখান থেকে সোজাসুজি আছে, কিন্তু অনেকগুলোই বেশিরভাগই একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। যাই হোক, প্র্যাকটিস গুলো করা যাক, তারপরে দেখা যাবে। পিডিএফ তোমাদের গ্রুপে দেওয়া আছে, আরো দেওয়া হবে। দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে ডাইমেনশন থেকে। ডাইমেনশন থেকে যদি একটু কঠিন কোশ্চেন আসে তাহলে এরকম ধরনের দেবে। কি আছে কোশ্চেনটা? দ্য টাইম ডিপেন্ডেন্স অফ ফিজিক্যাল কোয়ান্টিটি পি ইজ গিভেন বাই এটা, where alpha is the constant and t is the time, the constant alpha। তাহলে এখানে পি দেওয়া আছে, এটা একটা ফিজিক্যাল পি, ফিজিক্যাল কোয়ান্টিটি পি, যেটা ডিপেন্ড করছে টাইমের উপর, আর একটা এক্সপোনেনশিয়াল টাইম আছে। এবার এখান থেকে আলফার মানটা বার করতে বলছে। তোমরা সবসময় মনে রাখবে যে এক্সপোনেনশিয়াল থাকলে আর অ্যাঙ্গেল থাকলে, সাইন কস টার্ম থাকলে তার ডাইমেনশন লেস হয়, তার ডাইমেনশনটা কোনো ডাইমেনশন থাকে না। এক্সপোনেনশিয়াল টার্মের কোনো ডাইমেনশন থাকে না। হ্যাঁ, এইটার ডাইমেনশন নাই, আমাকে আলফা টি স্কোয়ার বার করতে হবে, টিটা টাইম। তাহলে আলফা টি স্কোয়ার জায়গা তুমি 1 লিখতে পারো, যেহেতু এটা ডাইমেনশন লেস, সেই জন্য আলফা টি স্কোয়ারকে তুমি 1 লিখতে পারো। তাহলে আলফা ডাইমেনশন বার করতে হবে। আলফা ডাইমেনশন 1 বাই টি স্কোয়ার, তার মানে হচ্ছে টি টু দি পাওয়ার -2। তার মানে অপশন হচ্ছে বি এরটা। তাহলে এটা তুমি দেখেই করে দিতে পারবে, 15 সেকেন্ডও লাগবে না। সবসময় মনে রাখবে যে এক্সপোনেনশিয়াল টার্মের কোনো ডাইমেনশন থাকে না। এক্সপোনেনশিয়াল টার্ম, অ্যাঙ্গেল, এগুলো সব ডাইমেনশন লেস হয়। তাহলে তাদের যে জায়গায় তোমার যদি সাইন বা কস ট্যান থাকে, ভেতরে একটা কোনো জটিল একটা আলফা টি স্কোয়ার -1 এরকম ধরনের যদি কিছু থাকে, সেইটাকে তুমি ডাইমেনশন লেস হয়, তাহলে সেই জায়গাটায় তুমি 1 লিখতে পারো। সেই করে তোমাকে ভেতরকার এই কনস্ট্যান্ট টার্মটা বার করতে হবে। ঠিক একইভাবে এক্সপোনেনশিয়াল টার্ম যত বড়ই হোক না কেন, হ্যাঁ, যাই থাকুক না কেন, এই এক্সপোনেনশিয়াল টার্মের ডাইমেনশন লেস হয়, তাহলে এই যেটা পাওয়ারে থাকবে সেটাকে তুমি 1 ধরে করতে পারবে। তাহলে এগুলো কিন্তু খুব ছোটখাটো জিনিস, কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে an equation is given by here এত সমান এত, থিটা ভি ভলিউম এত, if a and b are the constant, the dimension of a will be। তাহলে আমি বলি যেটা তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা বিগত সালেও পড়েছে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে টিচার নিয়োগ পরীক্ষা 16 সালে হয়েছিল, সেখানেও কোশ্চেনটা এসেছিল। তাহলে এটা ভান্ডার ওয়ালসের ইকুয়েশন থেকে কোশ্চেনটা এসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেসার কারেকশন, আর ভলিউম কারেকশনটা দেয়নি, আর একটা ফ্যাক্টর লিখেছে। হ্যাঁ, ভলিউম কারেকশনটা দেয়নি, তাহলে আমার দরকার নেই, শুধু এ বলেছে। তাহলে ডাইমেনশন অ্যানালাইসিস করতে গেলে আমরা দেখেছি সেই ডাইমেনশনের সঙ্গে সেই ডাইমেনশন যুক্ত হবে যদি তাদের ডাইমেনশন সেম হয়, তবেই যোগ করা যাবে, নাহলে কিন্তু যোগ করা যাবে না। ভাগ অথবা তোমার গুণ করা যেতে পারে, কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। সেম ডাইমেনশনই সবসময় যোগ বিয়োগ হবে, দুটো ডাইমেনশন এক হলে তবেই কিন্তু যোগ বিয়োগ হবে। তাহলে এখানে যেহেতু ইকুয়েশনটা ঠিক আছে, যোগ বিয়োগ হয়েছে, তাহলে এই এ বাই ভি স্কোয়ারের ডাইমেনশন হচ্ছে প্রেসারের ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে এ বাই ভি স্কোয়ারের ডাইমেনশন সেটা হচ্ছে প্রেসারের ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে এখান থেকে এর ডাইমেনশন করতে গেলে আমাকে কি করতে হবে? প্রেসারের ডাইমেনশন লিখতে হবে এদিকে। প্রেসার মানে ফোর্স বাই এরিয়া, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার ইন্টু ভি স্কোয়ারের ডাইমেনশন। ভি এর ডাইমেনশন হচ্ছে এল, তাহলে এই ভি ডাইমেনশন এল কিউব, তাহলে ভি স্কোয়ার এর মানে হচ্ছে এল টু দি পাওয়ার 6। এটা কাটলে এল টু দি পাওয়ার 4 হলো, 4 হলো। তাহলে ডাইমেনশন কি হয়ে যাচ্ছে? এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2, তাহলে হচ্ছে অপশন সি একটা। এই এবছর বলে নয়, বারবার বলেছি তোমাদের, ডাইমেনশনের চ্যাপ্টারতে তোমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নিয়ে যত রকমের কোশ্চেন থাকে ডাইমেনশন, সেটা খুব ভালো করে করবে। আর তার সঙ্গে ভান্ডার ওয়ালসের যে সমীকরণটা,
এটা পার্টিকুলার খুবই ভালো করে করবে, ঠিক আছে। তারপরে আসছে ভেক্টরের প্রবলেম। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর এ বি সি আর এত ইউনিট এক্সপেক্টলি, ইফ এটা হয় দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে এগুলো ভেক্টর চিহ্ন দিয়ে আছে, এগুলো তার মান, তার মানে এ ভেক্টর সমান 3, বি ভেক্টর এ মানটা সমান 4, আর সি ভেক্টর সমান হচ্ছে 5। তাহলে আমাকে কি করতে হবে, আমি দুই দিকেই যদি ডট প্রোডাক্ট করে দিই, স্কোয়ার করা মানে কিন্তু একবারে a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার লেখা যাবে না। তাহলে a প্লাস বি দুই দিকেই যদি একই রকম ভাবে আমি ডট প্রোডাক্ট করি তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে সমানের দিকে সি ডট সি, এইটাকে দুবার আমি করলাম, তাহলে এইটা লিখলে হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা সমানে যাচ্ছে সি স্কোয়ার। এবার তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও, ভ্যালুগুলো বসিয়ে দাও। এ স্কোয়ারের মান হয়ে যাচ্ছে কত 9, বি স্কোয়ারের মান হয়ে যাচ্ছে 16, প্লাস 2ab মানে হচ্ছে 3 আর 4 12, 24 cos থিটা সমান হচ্ছে সি স্কোয়ার মানে 25। তাহলে 24 cos থিটা সমান হচ্ছে 25 মাইনাস 25, এইদিকে 9 আর 16 যোগ করলে 25 হচ্ছে, তাহলে হচ্ছে 0। তাহলে cos থিটা মানে হচ্ছে 0 সমান হচ্ছে cos π/2, থিটা ইকুয়াল টু π/2। তাহলে এ বাই বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে π/2, মানে অপশন হচ্ছে এটা। এটা কিন্তু খুবই একটা ভালো প্রবলেম। তোমাদেরকে কিন্তু কোশ্চেন দিলে এই ডট প্রোডাক্ট অথবা ট্রিপল প্রোডাক্ট আর অ্যাপ্লিকেশন এই জায়গাটার উপর বেশি জোর দেবে। ভেক্টরের যেখানে ডট প্রোডাক্টের প্রবলেম গুলো আছে মানে এরকম ধরনের প্রবলেম, আর ট্রিপল প্রোডাক্ট মানে বলেছিলাম যে প্যারালোপিপেডের আয়তন বার করা বা কোপ্লেনার এ ডট বি ক্রস সি বা ভলিউম অফ দ্য প্যারালোপিপেড বা কোপ্লেনার হলে এটা 0 হয়ে যাবে। আর হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো সব থেকে বেশি জোর দেবে। অ্যাপ্লিকেশন মানে কৃতকার্য বার করা, তার টর্ক বার করা, লিনিয়ার মুভমেন্টাম অ্যাঙ্গুলার মুভমেন্টামের সম্পর্ক, এগুলো সব থেকে বেশি জোর দেবে। এটা একটা থিওরি টাইপের কোশ্চেন, এটা প্রবলেমটা করা দরকার নাই, লজিক্যালি বেরিয়ে যাবে। the result of a cross b will be equal to, দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কি হবে, দুটোই 0 হতে পারে ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, অথবা একটা 0 হতে পারে। তাহলে একটা যেহেতু এখানে 0 করা আছে তাহলে আর একটা কি হবে, অবশ্যই 0 হবে, আর একটা অবশ্যই 0 হবে, কারণ এটা দুটোর মধ্যে হচ্ছে স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এরকম প্রবলেম থাকলে তোমাদেরকে যে থিওরি বা প্রপার্টিজ সেগুলোকে মাথায় রেখেই করতে হবে, হলো। তারপরে দুটো তাহলে ডাইমেনশন থেকে গেল, দুটো ভেক্টর থেকে গেল। এবার হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে জিরোটা কি জিরো ভেক্টর না স্যার, মানে ম্যাগনিটিউড বলে জিরোটা? এটাকে জিরো ভেক্টর বলাটাই বেটার হবে, হ্যাঁ, ম্যাগনিটিউড জিরো ভেক্টর করাটাই বেটার হবে, ঠিক আছে। অপশন যদি শুধু জিরো নাই তাহলে কিছু করার নাই, কিন্তু এটা জিরো ভেক্টরই ঠিক আছে, উত্তর জিরো ভেক্টরের সঙ্গেটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, হ্যাঁ। ম্যাগনিটিউড ডাইরেকশন দুটোই 0 হবে, জিরো ভেক্টরের সঙ্গে করাটাই ঠিক আছে। এটা স্যার ভেক্টর নিয়ম অনুযায়ী হবে নাকি স্যার? হ্যাঁ, ভেক্টরের প্রপার্টিসই কাজে লাগিয়ে করতে হবে, কারণ অঙ্ক করা যাবে না। হ্যাঁ, নাহলে স্যার ভেক্টরের নিয়ম। এরকম ভাবে তো শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তো স্যার শূন্যই হয়ে যায়। হ্যাঁ, সেগুলো হবে যে তোরা স্কেলার প্রোডাক্ট, তাহলে দুটো ভেক্টরে যদি এটা ডট প্রোডাক্ট হতো বা ভেক্টর প্রোডাক্ট হতো তাহলে হয়তো একটা ভেক্টরটা 0 হলো আর একটা স্কেলারটা কিছু মান থাকলো, কিন্তু দুটোই ভেক্টর, এই দুটোই ভেক্টর, তাহলে আয়দার দুটো ভেক্টরই 0 হতে পারে, হ্যাঁ, আর একটা দুটো ভেক্টরে 0 হওয়ার চান্সেস সব থেকে বেশি থাকছে। আর একটা তো অলরেডি 0 বলাই আছে, তাহলে আর একটা যেহেতু গুণ করা আছে তাহলে সেটা 0 ভেক্টরই হবে, শুধু 0 না 0 ভেক্টরই হবে। হুম, ইউনিট ভেক্টর তো হবে না, বুঝতে পারছো, ইউনিট ভেক্টর তো হবেই না, এও হবে না, তাহলে 0 অথবা 0 ভেক্টর। তাহলে এটা কিন্তু অপশনটা 0 ভেক্টরই সবচেয়ে অথেন্টিকটা হচ্ছে, মানে ভেক্টরের প্রপার্টি দেখে বলছি। তারপরে দেখো, an object of mass 3 kg is at rest, now a force of এত
আই আছে আর জে আছে ইজ অ্যাপ্লাইড অন দ্য অবজেক্ট দেন দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট অ্যাট টি সমান 3। তাহলে এখানে কি বলা আছে, ফোর্স বলা আছে আর এখানে মাসটা দেওয়া আছে, ভর দেওয়া আছে। তাহলে আমি অ্যাক্সিলারেশন পেয়ে যাব। অ্যাক্সিলারেশন যদি পেয়ে যাই সেখান থেকে ডিভিডিটি করে ইন্টিগ্রেশন করলে আমি পেয়ে যাব। তাহলে এখানে কি বলা আছে, ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন সমান কত পেয়ে যাব, ফোর্স পার মাস। তাহলে এইটাকে ভাগ করে দাও, 6t² প্লাস 4t জে, ও এটা আই আছে, বাই 3। তাহলে এটা কাটাকাটি করলে 2t² আই প্লাস 4/3 jে। এই অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডিভিডিটি। আমার দরকার এখানে কি বলেছে, ভেলোসিটিটা বার করতে বলেছে। তাহলে ভি বার করতে গেলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন 2t² আই প্লাস এখানে ডিটি থাকবে প্লাস 4/3 জে ডিটি, এরকম থাকবে। ইন্টিগ্রেশন করতে হবে। তুমি ইন্টিগ্রেশন করে দাও, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, 2/3 প্লাস তারপরে হচ্ছে এখানে হচ্ছে টি, তার মানে হচ্ছে 4/6 t², এখানে আই থাকবে, এখানে জে থাকবে। এবারে ইন্টিগ্রেশনটা হবে টি সমান 3 সেকেন্ডে। তাহলে এখানে টি এর মান যদি তুমি 3 বসাও, তাহলে 2/3 ইন্টু 3³ প্লাস 4/6 ইন্টু 3² থাকলো। তাহলে এটা যদি করো তাহলে উত্তর যেটা বেরোবে, এটা কাটাকাটি করলে উত্তর বেরিয়ে যাবে। 5-এর উত্তর যেটা বেরোবে, 5-এর উত্তরটা হবে বি এরটা উত্তর হবে 89 প্লাস 6G। সোজা অঙ্ক, কিন্তু তোমাদের 9-10 লেভেলের এরকম প্রবলেমই দেবে, বেশি প্রবলেম কিছু কঠিন দেবে না, এই সেম প্রবলেমই দেবে। তোমাদেরকে শুধু মাথায় খেয়াল রাখতে হবে যে অ্যাক্সিলারেশন মানে ডিভিডিটি, ঠিক আছে। এখান থেকে ভি বার করতে গেলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, আর যদি ভি বলা থাকে এ বার করতে হয় তাহলে ডেরিভেটিভ করতে হবে। কখন ইন্টিগ্রেশন করতে হবে আর কখন ডেরিভেটিভ করতে হবে, এই দুটো আমার মনে রাখতে হবে। আমাকে যদি অ্যাক্সিলারেশন বার করতে হতো ভেলোসিটি থেকে, তাহলে আমাকে ডেরিভেটিভ করতে হতো। আর যদি অ্যাক্সিলারেশন বলা আছে আমাকে কি করতে হবে, ভেলোসিটি বার করতে হতো, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আবার যদি এর পরেও যদি আবার তোমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আবার একবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম ধরনের প্রবলেম দেবে না, পার্টিকুলার এটা বলছি না, এই সেম প্রবলেম এরকম ধরনের প্রবলেমই দেবে। এই যে প্রবলেমটা দেখছো, এর পরের প্রবলেমটা যেটা 6 নম্বর আছে, তাহলে এর উত্তর হলো কিন্তু বি এরটা। হ্যাঁ, এইটা উত্তর আছে আমার অপশনে যেটা লেখা আছে, কাটাকুটি করলে হয়তো এটা বেরোবে। The displacement x of a particle varies with time t সমান এতটা। একটা ডিসপ্লেসমেন্টের টাইম ডিপেন্ডেন্ট ফাংশনের একটা ইকুয়েশন দিয়েছে। একটা এক্সপোনেনশিয়াল টার্ম মাইনাস আছে, একটা আছে প্লাস, মানে একটাতে কমছে আর একটাতে বাড়ছে, এটা যে ডিসপ্লেসমেন্ট। where a b alpha beta are the positive constant, এগুলো হচ্ছে সব পজিটিভ কনস্ট্যান্ট। the velocity of the particle will be, তাহলে এই পার্টিকেলের ভেলোসিটি কত, মানে কিভাবে কি কাজ করছে না করছে সেটা দিতে পারে। যদি একটু কোশ্চেন কঠিন হয় তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু দেবে। হ্যাঁ, এইগুলো একটু ফার্স্ট টাইম করতে গেলে একটু পাজল হয়ে যাবে। এই কোশ্চেন গুলো জয়েন্ট এন্ট্রান্স, নিটে, এই সমস্ত এন্ট্রান্স পরীক্ষাগুলোতে বেশি দেয়। হ্যাঁ, স্কুল সার্ভিসে সেই জন্য দিতেও পারে, কিন্তু একটু যদি কঠিন কোশ্চেন হয় তাহলে হয়তো এরকম ধরনের দেবে। কঠিন কিছুই না, কিন্তু এখানে কিছু লজিক ইউজ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। সেখান থেকে আমার বলতে হবে ভেলোসিটিটা কি হচ্ছে, ইনক্রিজ করছে ডিক্রিজ করছে টাইম, না ইন্ডিপেন্ডেন্ট আলফা বিটা, না ড্রপ জিরো, না ইনক্রিজিং উইথ টাইম, এগুলো আমাকে করতে হবে। তাহলে আমি এটা সাদা পেজ ব্যবহার করে করি। এক্স সমান, একটু মনে রাখো একটা, এক্স সমান এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা প্লাস বি ই টু দি পাওয়ার বিটা। তাহলে আমি এটা সাদা পেজ ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স সমান এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি আর বি ই টু দি পাওয়ার প্লাস বিটা টি। তাহলে আমাকে ভেলোসিটি কথা বার করতে বলেছে, তাহলে ডিএক্স ডিটি করি, এটা ভেলোসিটি।
তাহলে সমান হচ্ছে মাইনাস এ আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস বি বিটা ই টু দি পাওয়ার বিটা টি। শুধু এবার আমাকে কিন্তু ভেলোসিটি থেকে আমি কিন্তু সবকিছু বুঝতে পারছি না, আমি এরপরে আরেকটা অ্যাক্সিলারেশনটা বার করি। অ্যাক্সিলারেশন বার করলে এটা মাইনাস আসছে, তাহলে এ আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস বি বিটা স্কোয়ার ই টু দি পাওয়ার বিটা টি। এবার এইখানে তোমাকে কিন্তু একটা ছোট্ট লজিক লাগাতে হবে। সেটা দেখো, প্রথমেই বলা আছে আলফা এ বি বিটা এগুলো সবই হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, এগুলো হচ্ছে সবই পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এগুলো যদি সবই পজিটিভ হয় তাহলে এই গোটা জিনিসটাই কিন্তু পজিটিভ, এটা কিন্তু নেগেটিভের কোনো জায়গা নাই, কারণ এখানে নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। এটা কমছে ঠিক আছে, কিন্তু কমলেও কিন্তু এটা মাইনাস হবে না এই গোটা রাশিটা। তাহলে অ্যাক্সিলারেশন হয়ে যাচ্ছে অলওয়েজ পজিটিভ। অ্যাক্সিলারেশন অলওয়েজ পজিটিভ যদি হয় তাহলে ভেলোসিটি বাড়তে থাকছে, তাহলে ভেলোসিটি বাড়তে থাকছে, অ্যাক্সিলারেশন পজিটিভ হয়, অ্যাক্সিলারেশন নেগেটিভ হলে আমার মন্দন বলতে ভেলোসিটি কমছে। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ভেলোসিটি কিন্তু সব সময় বাড়বে। তাহলে ওই যে অপশন গুলো দেওয়া আছে, এই যে অপশন গুলো দেওয়া আছে তার মধ্যে কোন অপশনটা দেখো ম্যাচ করছে, তার মধ্যে কোন অপশনটা তাহলে ম্যাচ করছে দেখো, গো অন ডিক্রিজিং উইথ টাইম। না, যদি এটা মাইনাস হয়ে যেত তাহলে মন্দন ব্যাপার থাকতো ভেলোসিটির ক্ষেত্রে, অ্যাক্সিলারেশনটা যদি অ্যাক্সিলারেশন হতে রিটার্ডেশন হতো, মন্দন হতো, তাহলে গোস ডিক্রিজিং উইথ টাইম ভেলোসিটি, ভেলোসিটিই বলেছে। বি ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা বিটা, না আলফা বিটার উপর নির্ভর করছে। ড্রপ টু জিরো উইথ আলফা সমান বিটা, তাহলে আলফার মান যদি বিটা স্কোয়ার লেখো, আলফা আর বিটা যদি এক করে দাও ওখানে, তাহলে দেখো যদি মাইনাস নাই তাহলে জিরো হবে না ভেলোসিটি। লাস্টের অপশনটা গো ইনক্রিজিং উইথ টাইম, এইটা কিন্তু অপশনটা হবে, এটাই ম্যাচ করছে। কেন, ডান দিকের অ্যাক্সিলারেশনে গোটা রাশিটাই জিরো, এই পজিটিভ, কোনো সময় নেগেটিভ হতে পারে না। যেহেতু অ্যাক্সিলারেশন অলওয়েজ পজিটিভ হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন অলওয়েজ পজিটিভ যদি হয় তার মানে ভেলোসিটি বাড়ছে অবশ্যই, ভেলোসিটি কমলে মন্দন আসছে, তাহলে ভেলোসিটি অবশ্যই বাড়ছে বলে অ্যাক্সিলারেশন অলওয়েজ পজিটিভ হচ্ছে। তাহলে এই ছোট্ট ছোট্ট কিন্তু যে তোমাকে লজিক গুলো লাগাতে হবে, তাহলে এরকম ধরনের প্রবলেম দিতে পারে, কিন্তু এগুলো আমার মনে হয় যদি একটু কোশ্চেন স্ট্যান্ডার্ড করে তখনই এরকম ধরনের প্রবলেম দেবে, আদারওয়াইজ এরকম প্রবলেম দেওয়ার চান্স কম। ঠিক আছে, এটা কি বলেছে দেখো, প্রজেক্টাইল মোশন থেকে আছে, টু প্রজেক্টাইলস অফ সেম মাস and with same velocity as are you thrown at an angle 60 degree and 30 degree with the horizontal, then which will be remain the same। হ্যাঁ, এইরকম ধরনের প্রবলেম কিন্তু 9, 10 এবং 11, 12 দুটোর ক্ষেত্রেই আসার কিন্তু প্রচন্ড চান্স থাকে। ঠিক আছে, এরকম ধরনের প্রবলেম কি বলছে, টু প্রজেক্টাইল সেম মাস, প্রজেক্টাইল হরাই যখন তুমি কিছু বার করবে তখন অত মাসের ওপর ডিপেন্ডেন্ট নয়, তারা কিন্তু যে ইনিশিয়াল যে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে ছোড়া হয় তার উপরে নির্ভর করে বেশি। তাহলে একটাকে হরাই যে ভেলোসিটিতে সেম ভেলোসিটিতে ছোড়া হয়েছে অ্যাঙ্গেলে 60 ডিগ্রিতে, আর একটাকে ছোড়া হয়েছে 30 ডিগ্রিতে, দেন হুইচ উইল বি রিমেন দ্য সেম, টাইম অফ ফ্লাইট, রেঞ্জ, ম্যাক্সিমাম হাইট, অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, এবার এইটা একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি দুটো মানে এটা অঙ্কটা করলেও তুমি করতে পারো, কিন্তু তাও আমি একটা মনে রাখার কথা বলছি, দুটো আলাদা আলাদা প্রজেক্টাইল পার্টিকেলকে যদি ছোড়া হয় তাহলে তাদের মধ্যে যদি
যে অ্যাঙ্গেল ইনিশিয়াল অ্যাঙ্গেল ছোড়া হয়েছে, তাহলে একটা যদি থিটা আর একটা যদি থিটা 2 হয় এবং এই দুটো যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাদের রেঞ্জ কিন্তু সমান হবে সবসময়, তাদের রেঞ্জ কিন্তু সবসময় সমান হবে। হ্যাঁ, কেন? তুমি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই জি, এখানেই তুমি যখন ফর্মুলায় বসাবে তখন দেখবে এই যে 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস 30 আর এদিকে 30, এই যে রেঞ্জের মানটা এটা কিন্তু সমান হয়, রেঞ্জের মানটা কিন্তু সমান হয়ে যাবে। হ্যাঁ, কখন হবে? যখন করসপন্ডিং দুটো যে অ্যাঙ্গেল দুটো করবে, যে দুটো প্রজেক্টাইল হোক, দুটো আলাদা আলাদা পার্টিকেল হোক, যদি ইনিশিয়াল ভেলোসিটি সমান হয়, ইউটা সমান হতে হবে। আর কি করতে হবে তোমার, আর যেটা হতে হবে সেটা হচ্ছে এই যে দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল বলেছে, প্রাথমিক যে অ্যাঙ্গেল, সেই দুটো যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানকার যে প্রপার্টি অনুযায়ী এই দুটো কিন্তু এক হয়ে যাবে, এই দুটো কিন্তু একদম এক হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু অঙ্ক করা দরকার নেই, তুমি যদি নিজে করো এই ফর্মুলায় দুটো বসাও, দেখো রেঞ্জের মানটা কিন্তু একই আসবে, টাইম অফ ফ্লাইট বা অন্য কিছু আসবে না, রেঞ্জের মানটা কিন্তু একই আসবে। তাহলে এটা একটা তোমরা থিওরির মতনও মনে রাখতে পারো যে দুটো আলাদা আলাদা পার্টিকেলকে যদি হরাইজন্টালের সঙ্গে থিটা 1 আর থিটা কোণে যদি প্রজেক্ট করা হয়, তাদের দুজনার যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের রেঞ্জ অবশ্যই সমান হবে, এই দুটোর কি হবে, রেঞ্জ দুটো সমান হয়ে যাবে। হ্যাঁ, রেঞ্জ দুটোই সমান হয়ে যাবে। তাহলে এখানে দেখো থিটা 1 60 ডিগ্রি, থিটা 2 30 ডিগ্রি। এরকম করে কিছু জিনিস অঙ্ক করতে করতে মনে রাখা ভালো, এগুলো একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। হ্যাঁ, এগুলো বিভিন্ন যে বই থেকে নিয়ে আছে, সেই বইগুলো তো সবই বিভিন্ন এন্ট্রান্সের বই, এসএসসির বই, তাদের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, সেই জন্য মেনটেন করে দিয়েছে। তোমার 60-30 না দিয়ে তোমাকে যদি বলতো 70-20 অথবা তোমার 40-50 যাই দেখ না কেন, দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু তাদের রেঞ্জটা সমান হবে। তুমি নর্মাল অঙ্কের ফর্মুলাতে দুটো বসিয়ে থাকো, তাও তাকে বুঝতে হবে রেঞ্জ সমান হবে। A cell is split exploded into 4 unequal parts. Which of the following is conserved? এটা তোমরা বলো কোনটা হবে? যখন একটাকে সেল মানে বোমের গুলি বলো বা তুব্য, এটাকে ফাটানো হয়েছে, এটা কিছু দূর গিয়ে ব্লাস্ট করে অনেক কটা পার্টে ভাগ হয়ে গেছে, এখানে দিয়েছে 4 আনইকুয়াল পার্ট, তাহলে এইটা M1, এইটা M2, এটা M3, এটা M4, মুভমেন্টাম। তাহলে অন্য কিছু না, পোটেনশিয়াল এনার্জি লস করবে, কাইনেটিক এনার্জি গেইন করবে, তাহলে এগুলো কিন্তু সব চেঞ্জ হবে। কিন্তু আমরা এখান থেকে কি করে করি, এখান থেকে আমরা লিনিয়ার মুভমেন্টামকে কিন্তু কনজার্ভ করে করি, মানে লিনিয়ার মুভমেন্টাম কনজারভেশন ফর্মুলা থেকে এরকম ধরনের প্রবলেম করি। তাহলে কোনটা কনজার্ভ থাকবে? মুভমেন্টাম। তাহলে মুভমেন্টামটা কিন্তু কনজার্ভ থাকবে। আগে যদি এর ভর এম হয় টোটালটা আর বেগ ভি হয়, তাহলে এইটাকে আমরা লিখতে পারি m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 প্লাস m4 v4। তাহলে এইটা কোথা থেকে আসছে? লিনিয়ার মুভমেন্টাম কনজার্ভ ফর্মুলা থেকে। আবার একই রকম ভাবে অ্যাঙ্গুলার মুভমেন্টাম ফর্মুলাও আছে। এই ক্রিকেটার কে আছে বল অফ মাস এত গ্রাম in এত সেকেন্ড মুভিং উইথ স্পিড এত, then he experience a force, একটা ক্রিকেট সে ক্যাচ হচ্ছে, ক্রিকেটার সে ক্যাচ হচ্ছে বল অত মাস ইন এত সেকেন্ড মুভিং উইথ স্পিড এত, then they experience in the force, এই ফোর্সটা আমাকে বার করতে হবে, তাই তো? তাহলে এটা কি করে করতে হবে? তাহলে এইটা করা, তোমরা একটু বলো দেখি, আমি একটু একভাবে বলছি, তোমরা যদি বলো। তাহলে এটাকে যদি তুমি করো, বলো, কেউ বলবে তো বলো। বলতে পারবে না, ঠিক আছে। তাহলে এইটাকে দেখো, যদি ইম্পালস অফ ফোর্স ভাগ করে নিলে তো হয়ে যাবে, হ্যাঁ তারপর বলো, 150 দিয়ে গুণ করলে হবে।
বলো বলো কি বলছো? মানে ত্বরণ বের করে নেব, ত্বরণ বের করলে F ইজিক্যাল টু ma। তাও হবে, ওটাও করা হবে, ওটাও করা হবে। অথবা তুমি এফটি মানে ইম্পালস সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, প্রাথমিকটা তো 0 ছিল, তাহলে এখানে যদি করো তাও কিন্তু হয়ে যাবে। এফটা বার করবে, টি এর মানটা এখানে বলা আছে, এফটা বার করতে টি এর মানটা, তাহলে এফ ইন্টু 0.1 সমান এম মানে হচ্ছে 150। হ্যাঁ, আর এখানে তুমি 20টাকে মিটার আছে, তাহলে এটাকে তুমি সেন্টিমিটার করো, কিলোমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 2000 করে দাও, তাহলে এফ এর মানটা বেরিয়ে যাবে 150 ইন্টু 2000 বাই 0.1 বেরিয়ে যাবে। তাহলে এইটা আবার ডাইন বেরোবে, একে আবার নিউটন করতে হবে। তাহলে উত্তর হচ্ছে তোমার, আমার খাতাতে যেটা লেখা আছে সেই অনুযায়ী হচ্ছে এটা। এটা বুঝতেই পারছো 30 হবে, মানে এইটাই হবে, তার সঙ্গে সঙ্গে 10⁵ থাকবে, মানে এইটা। তাহলে ওরকম করে করতে পারো, বা এটা ইম্পালস অফ ফোর্স দিয়েও করতে পারো। ইম্পালস অফ ফোর্স দিয়ে করলে আমার মনে হয় না এটা সোজা হবে জিনিসটা। এফ ইন্টু টি সমান এমভি মাইনাস 0। প্রাথমিক তো তার যখন ক্যাচ ধরার আগে তো তখন যে 0 ছিল, পরবর্তীকালে ক্যাচ ধরার সময় তখন স্পিড হচ্ছে এইটা হয়েছে। হ্যাঁ, তাহলে ইম্পালস দিয়ে করতে পারো, বা তুমি ওইটা করেও করতে পারো, অ্যাক্সিলারেশন বার করেও করতে পারো, অসুবিধা নেই। এটা একটু বড় প্রবলেম, হয়তো এত বড় প্রবলেম দেবে না, তাও একটু জাস্ট দিয়ে ফেলেছি যখন, হ্যাঁ, তখন অতটা ভাবনা চিন্তা করে সবকিছু দেওয়া হয়নি। কিছু কিছু কোশ্চেন খুবই ভালো আছে, কিছু কিছু হয়তো অনেক এন্ট্রান্সের বই থেকে নেওয়ার জন্য হয়তো বড় হয়ে গেছে। যাই হোক, এটা একটু বলে দিই। অ্যান অবজেক্ট ফ্লাইং ইন এয়ার উইথ ভেলোসিটি এত, একটা অবজেক্ট সে বাতাস ফ্লাইং করছে এত ভেলোসিটি, সাডেনলি ওই এরই একই রকম অঙ্ক, ব্রেক ইন টু পিসেস হুজ মাস আর ইন দ্য রেশিও এত, তাহলে তারা দুটো জায়গায় ভেঙে গিয়েছে যার অনুপাতটা হচ্ছে এইটা। দ্য স্মলার মাস ফ্লাইজ অফ উইথ ভেলোসিটি এত, দ্য ভেলোসিটি অফ দ্য লার্জার পিস। তাহলে কিন্তু কোশ্চেনটা সোজা অনেক বড় আকারে লেখা আছে। তাহলে একটা বস্তু ছিল ধরো, ঠিক আছে, সেইটা ফ্লাই করছে, অবজেক্ট ফ্লাই, প্রথমে তার ভেলোসিটি হচ্ছে এইটা, হ্যাঁ, এইটা বড় হাতের ধরো ভি ধরো, এবার এইটা কিছুক্ষণ পর দুটো পিসে ভেঙে গেল, তাহলে একটাকে, এটাকে বড় হাতের এম ধরো, তাহলে একটা অনুপাতটা হচ্ছে 1:5, তাহলে একটা হচ্ছে ছোট হাতের এম ধরো, একটা 5m অনুপাত করে দিলে। এবার বলছে একটার ভেলোসিটি বলা আছে, এইটার বলা আছে কত v1, আর একটা ভেলোসিটি লার্জার পার্টটা মানে v2টা বার করতে হবে। তাহলে এমটা কি, এমটা হচ্ছে m প্লাস 5m, মানে এটা হচ্ছে 6m। তাহলে আমাকেও সেই লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন থেকে যেতে হবে, তাহলে 6m গণিত ভি সমান হচ্ছে m ইন্টু v1 প্লাস 5m ইন্টু v2। এই লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ দিয়ে কিন্তু কোশ্চেন আসার চান্স তোমাদের কিন্তু খুবই বেশি। মাদ্রাসা সার্ভিস কমিশনও এসেছিল, ঠিক আছে, ছোট্ট প্রবলেম দিয়েছে, 30 সেকেন্ডও লাগবে না, শুধু তোমাদের এই লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ কি করে করতে হয় সেইটা শুধু মাথায় রাখতে হবে। তাহলে এই বড় পার্টিকেলটা হচ্ছে কত 6m, কেন একটা m আর একটা 5m অনুপাত বলেছে, তাহলে তার ভেলোসিটি v, তাহলে এইটা m তো কেটে যাবে দুই দিক দিয়ে, তাহলে ভিটা বলা আছে এইটা, তাহলে তুমি লিখবে এখানে, তাহলে mm যদি চলে যায় তাহলে লিখবে 6 ইন্টু 2i 20i প্লাস 25j মাইনাস 12k, এটা লিখবে। এইদিকে m ইন্টু এই v1টাও বলা আছে 100 প্লাস i প্লাস এটা লিখবে, প্লাস 5m ইন্টু v2, ও m টেমটা তো চলে যাবে, m থাকবে না, তাহলে v2টা এখান থেকে বার করতে হবে। এটা নিজে নিজেই করতে পারবে, শুধু আমি বলে দিলাম কোথায় গিয়ে বসাতে হবে। তাহলে 10-এর উত্তর যেটা করা আছে সেটা হচ্ছে বি এরটা, এইটা উত্তর বেরোবে। তোমরা নিজেরা করবে, হয়তো ইনকেস বি না বেরিয়ে অন্য কিছু বেরোতে পারে, কেন আমি তো বই থেকে শুধুমাত্র অপশনটা লিখে রেখেছি, অঙ্কটা তো করে দেখেনি, বা কোনো কারণবশত হয়তো যখন আমি এতে বসাতে গিয়েছিলাম তখন হয়তো বি এর জায়গায় সি বা সি এর জায়গায় বি হয়ে যেতে পারে। হ্যাঁ, চোখের ভুল তো হতেই পারে, আমি যদি অঙ্কটা করে করতাম তাহলে আলাদা কথা, তাহলে যে যে বইয়ের যে অপশন গুলো দেওয়া আছে সেগুলোও ভুল থাকতে পারে, সব বাজার চলতি বই,
তাই একবার কিন্তু এগুলো যা সময় আছে তোমরা একবার প্র্যাকটিস করবে, তো বুঝে যাচ্ছে এটা কোনো কঠিন না। এবং এরকম ধরনের প্রবলেম কিন্তু তোমাদের দেওয়ার চান্স কিন্তু খুব বেশি, মোমেন্টাম কনজারভেশন থেকে কিন্তু প্রবলেম দেওয়ার চান্স কিন্তু খুবই বেশি। এবার এসছে আবর্তন গতিবিজ্ঞান। দ্য অ্যাঙ্গুলার স্পিড of the wheel of a vehicle is increased from 360 rpm to 1200 rpm in the 14 seconds. It is angular acceleration. তাহলে ওমেগা 1 বলা আছে, কত বলা আছে 360 rpm বলা আছে, রাউন্ড পার rpm, রাউন্ড পার মিনিট বলা আছে, rpm এ কিন্তু হবে না। হ্যাঁ, এটাকে আরপিএম দিয়ে কিন্তু রেডিয়ান পার সেকেন্ড করতে হবে। তাহলে রেডিয়ান পার সেকেন্ড করা বলেই দিয়েছি কি করতে হবে, এর সঙ্গে 2π/60 গুণ করতে হবে। 2π/60 কেন গুণ করতে হবে, রাউন্ড পার মিনিট এটা একটা সংখ্যা, মানে এক মিনিটে যে কতবার পাক খাচ্ছে সেইটা সংখ্যা। তো এটা তো ভেলোসিটির একক নয়, অ্যাঙ্গুলার ভেলোসিটির তো একক নয়। তাহলে একবার পাক খাওয়া মানে সে 2π দূরত্ব যাচ্ছে, একবার পাক খাওয়া মানে 2π যাচ্ছে। এবার এইটা যেতে 1 মিনিট, যদি মিনিট আছে তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ডে সে 2π দূরত্ব যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে 2π/60। তাহলে একবার পাক খাওয়া মানে এইটা হচ্ছে তার কিন্তু হচ্ছে তার তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এইটাকে আমাকে প্রথমে এটা করে নিতে হবে। তাহলে ওমেগা এটা কাটাকাটি করলে তোমার হচ্ছে 12, এটা 6 হবে, তাহলে 12π। ওমেগা 2 তাহলে একই রকম ভাবে 1200 আরপিএম আছে, তাহলে এটাকে 2π/60। সোজা কথা, অত আমার না করে আমার মনে রাখতে হবে আরপিএম থেকে কিন্তু রেডিয়ান পার সেকেন্ড যদি যেতে হয় তাহলে আমাকে 2π/60 দিয়ে গুণ করতে হবে, এটা সোজা কথা। লজিক কি করে কেন হচ্ছে তো বলে দিলাম, আপনি তো একদম 7, 9, 10 এর পড়া, কিন্তু আমাকে অঙ্ক করতে গেলে আগে কিন্তু রেডিয়ান পার সেকেন্ড করতেই হবে, তারপরে অঙ্ক করতে যেতে হবে। তাহলে এইটাকে করলে তোমার কাটাকাটি করলে 20, মানে এটা হচ্ছে 20 2 দুগুণে 40π। তাহলে এটা ওমেগা 2, এটা হচ্ছে ওমেগা 1, এখানে 14t বলা আছে। তাহলে আর তো আলফা বার করতে অসুবিধা নেই, ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t, তার মানে 40π মাইনাস 12π/14। তাহলে ওপরে হচ্ছে 28π মাইনাস 14, তাহলে কেটে গেলে হচ্ছে 2π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তার মানে হচ্ছে বিএডটা 11 অপশন, হ্যাঁ বিএড 2π/7। তাহলে 9, 10 কিন্তু এরকম ছোট ছোট প্রবলেম দিতেই পারে, হ্যাঁ এগুলো রকম ছোট, কিন্তু তোমাদের ভুল করার জায়গা, তোমরা কিন্তু এই জায়গাটাই ভুল হয় সকলে। বারবার বলছে আবর্তন গতিবিজ্ঞানের আরপিএম থাকলেই কিন্তু তাকে রেডিয়ান পার সেকেন্ড, আরপিএম কিন্তু এই তোমার কৌণিক বেগের একক কিন্তু নয়। আরপিএম মানে হচ্ছে রাউন্ড পার মিনিট, মানে 1 মিনিটে কতবার সে পাক খাচ্ছে সেই সংখ্যাটা, সেটা কি বেগ, সেটা তো বেগ নয়। সেইখান থেকে বেগে যেতে গেলে আমাকে সোজা কথা 2π/60 দিয়ে গুণ করতে হবে, যাই রাউন্ড পার মিনিট থাকে না কেন। আর যদি সেকেন্ড থাকে তাহলে তোমাকে 7 দিয়ে ভাগ করতে হবে না, কিন্তু রাউন্ড পার মিনিটই দেওয়া থাকে আবর্তন গতিবিজ্ঞানের অঙ্কগুলোতে, রাউন্ড পার মিনিটই দেওয়া থাকে। তাহলে এর উত্তর হলো এইটা। এ পয়েন্ট mass m is moved in a vertically circular of radius r with the help of a string. The velocity of the mass is eto. At the lowest point, the tension in the string at the lowest point. তাহলে লোয়েস্ট পয়েন্টে স্ট্রিং এ, তাহলে আমরা তো সোজা প্রবলেম, যখন একটা বালতি বা একটা জলের কিছু বা একটা ঢিলকে যখন এমনি করে আবর্তন করানো হয়, আবর্তন করা হয়, তাহলে আমাদের এই দুটো জায়গায় সুতোর টান আমরা ক্যালকুলেশন করেছি, ঠিক আছে। এই নিচেতে একবার আর ওপরে একবার, নিচেতে যখন সুতোর টান করি তো সুতোর টান নর্মালি বেশি থাকবে, তাহলে ওজন এমজি সেটাও নিচে দিয়ে কাজ করছে, আর অভিকেন্দ্র বল mv²/r সেটাও করছে, টি ওয়াট মানে উপরে, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে এটা বাইরে দিয়ে কাজ করছে mv²/rটা, আর ওজনটা কিন্তু নিচে দিয়ে কাজ করছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে স্ট্রিং এট দ্য লোয়েস্ট পয়েন্ট বলেছে মানে এই টি2টা বার করতে হবে, তাহলে এইটা বার করতে হবে।
দ্য ভেলোসিটি অফ দ্য মাস ইজ এত, তাহলে ভেলোসিটিটা বলা আছে, তাহলে এইটা বলা আছে √7 g r, তাহলে t2 সমান mg তো আছে, এতে এমই বলা আছে, হ্যাঁ, আর এম ভি স্কোয়ার, এটা ভি স্কোয়ার করতে দিলে ইন্টু 7 g r হয়ে যাচ্ছে, বাই আর আছে, আর আর কেটে গেল, তাহলে mg প্লাস 7 mg সমান হচ্ছে 8 mg। তাহলে অপশন হচ্ছে ডি এরটা, দেখি উত্তর কত দিয়ে আছে, উত্তর দিয়েছে ডি এরটা, তাহলে অপশন হলো ডি এরটা। সোজা কোশ্চেন, শুধুমাত্র তোমাকে ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। কার ক্ষেত্রে না, একটা জলের বালতি হোক বা একটা ঢিলকে হোক, উলম্ব বৃত্তপথে যদি ঘোরানো হয়, উলম্ব বৃত্তপথে ঘোরানো যদি হয় এরকম করে, তুমি এটা ধরো রেডিয়াস, তাহলে এই যে পার্টিকেল এম, তাহলে এর দুটো পজিশনে আমাদেরকে কি নির্ণয় করতে হয়, সুতোর টান নির্ণয় করতে হয়, একটাই লোয়েস্ট পয়েন্ট, একটা হচ্ছে হাইস্ট পয়েন্ট। যখন লোয়েস্ট পয়েন্ট থাকে তাহলে ওজন, অভিকেন্দ্র বল সব একই দিকে কাজ করে, তাহলে T2, আর এটা যদি T1 ধরে, T2 হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর এম জি দুটোই নিচে দিকে কাজ করছে, সেখানে যোগ হয়ে যাচ্ছে। আর ওপরে যখন থাকে তখন এম ভি স্কোয়ার বাই আরটা উপর দিয়ে কাজ করছে, আর এম জিটাকে নিচে দিয়ে কাজ করছে। আবার এইখান থেকে যে সুতোর টান, সর্বনিম্ন কত বেগ হলে সুতোর টান, সুতোটা ছিঁড়বে না, মানে T1টাকে 0 করতে হয়, সেখান থেকে এটাকে যদি 0 করো তাহলে ভি সমান √g r বের, হ্যাঁ, এগুলো করিয়েছি, এগুলো সবই ক্লাসে করেছি, তা একবার করে রিমাইন্ড দিলাম, তোমাদের সুবিধা হবে। তাহলে 12 অপশন হলো, 12 অপশন হলো 8 mg, এরকম দিতে পারে কিন্তু, হ্যাঁ, শুধু ফর্মুলা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। কতজন উপস্থিত হলে আর কি, বলছি ওএমআর গুলোটি সাথে সাথে ফিল আচ্ছা 13টা হচ্ছে, আচ্ছা এগুলো তোমাদের টেনশন কোনো, যে বলছো প্রণয় বললে মনে হয় যে পড়তে টাইম লেগে যাচ্ছে, এগুলো পড়তে টাইম লাগার কারণ হচ্ছে এগুলো ইংলিশে আছে বলে, বাংলাতে খেতে দেবো কোনোই কষ্ট হবে না, হ্যাঁ, যেহেতু আমার মক টেস্ট গুলো সব ইংলিশে, সেই জন্যই হয়তো একটু পড়তে কষ্ট হচ্ছে, কিন্তু এগুলো দেখবে যখন এতে পড়বে, তখন বাংলায় পড়বে, তখন টাইম লাগবে না, ওই প্রবলেম গুলো হবে না। The radii of a circular orbit, radius of two satellites A and B of the Earth are 4r or r. Respectively, the speed of the satellite A is 3b, then the speed of the satellite B. তার মানে সোজা কথা হচ্ছে ভেলোসিটির সঙ্গে, স্যাটেলাইটের ভেলোসিটির সঙ্গে রেডিয়াসের কি সম্পর্ক, সেই সম্পর্ক আমাকে করতে হবে। তাহলে স্যাটেলাইট মানে এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ হয়, স্যাটেলাইট একটা নির্দিষ্ট উচ্চতায় ঘোরে, এইটুকু যদি এইচ হয়, তাহলে আর সমান আমরা আর প্লাস এইচ করেছি, এই আরটা মানে কিন্তু টোটাল ডিস্টেন্সটা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি ভেলোসিটি সমান হচ্ছে √g m বাই আর, gm বাই কিন্তু এই আরটা মানে আর প্লাস আর আই, যেটা এইটা স্যাটেলাইটের ভেলোসিটি, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/√r, তাহলে এই হলো ব্যাপার। তাহলে একজনের বলেছে দূরত্ব সার্কুলার অরবিটের রেডিয়াস, তাহলে 4r, একটা হচ্ছে r, তাহলে এক্ষেত্রে তুমি v1/v2 সমান √r2/r1, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে একটার স্পিড বলা আছে, মানে এইটাকে a লেখো, এইটাকে b লেখো, তাহলে এইটাকে b, এইটাকে a লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এইটা হচ্ছে এর হচ্ছে 3v বাই vb সমান হচ্ছে √r/b, মানে rb মানে হচ্ছে r, না rb মানে হচ্ছে r বাই 4r, তাহলে উল্টে দাও, vb বাই 3v সমান হচ্ছে 4r বাই r, তাহলে এটা কাটাকাটি করো, তাহলে হচ্ছে 2 হলো, তাহলে vb সমান হচ্ছে 6v, ভেলোসিটিটা হচ্ছে 6v। 13 অপশন কত দিয়েছে, বি, হ্যাঁ 13 অপশন সোজা কোশ্চেন, এবং এরকমই দেবে, এগুলো নিয়ে টেনশন কিছু নাই, এরকমই কিন্তু কোশ্চেন দেবে।
মাইনাসটা নেয়নি কেন স্যার? হ্যাঁ বলো। 14 নাম্বারটাতে পোটেনশিয়াল এনার্জিটা তো মাইনাস হয়, তো ওটা না নিয়ে করেছে যে অপশন গুলোতে স্যার। কোশ্চেনটা কি বলেছে দেখি। ফর এ স্যাটেলাইট মুভিং ইন অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি টু দ্য, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল, ও তুমি বলছো মাইনাস, আচ্ছা মাইনাস টাইনে তো মানের কথা বলেছে, তোমার সেক্ষেত্রে আর মাইনাস দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এগুলো তো শুধুমাত্র ভ্যালুগুলো বলা আছে, মানগুলো বলা আছে। তাহলে কাইনেটিক এনার্জি কত হয়? কাইনেটিক এনার্জি হয় হাফ এম ভি স্কোয়ার, মানে জি এম বাই 2r, এটা কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত হয়? পোটেনশিয়াল এনার্জি হয় মাইনাস জি এম এম বাই আর। এবার এই দুটো যোগ করলে মাইনাস হাফ জি এম বাই আরটা হচ্ছে টোটাল এনার্জি। টোটাল এনার্জি দরকার নেই, কাইনেটিক এনার্জি তো বলেছে। মাইনাস চিহ্নটাতে কোনো ভ্যালুর কথা বলা আছে, তুমি যখন এর ভ্যালুটা বার করবে তখন আর মাইনাসটা দরকার হবে, এখানে ভ্যালুটা বলা আছে। মাইনাসটা অনুপাত করার ক্ষেত্রে কোনোই লাগবে না। তাহলে এখানে কি বলা আছে, 14টা কি বার করতে হবে? রেশিও অফ কাইনেটিক এনার্জি টু দ্য পোটেনশিয়াল এনার্জি। তাহলে কে ই বাই পিই সমান হচ্ছে জি এম এম বাই 2r বাই, শুধু ভ্যালুটা লিখবে, বাই আর। তার মানে হচ্ছে আর বাই 2r, তাই তো। এটা কেটে গেল, তার মানে হচ্ছে 1/2। তার মানে হচ্ছে অপশন হচ্ছে 14 এরটা। এই আবারও বলছি, এই মানে তোমার ব্যাপারটা তো সেই একই কনসেপ্ট থেকে এসেছে। কোনো স্যাটেলাইট ঘুরুক আর তোমার ইলেকট্রনিক ঘুরুক পরমাণুর দিকে, ব্যাপারটা সেই একই। ওখানেও সেই কুলম্ব ফোর্স আর অভিকেন্দ্র বলকে সমান করে করতে হয়েছে, আর এক্ষেত্রেও তোমার হচ্ছে মহাকর্ষ বল আর অভিকেন্দ্র বলকে সমান করতে হচ্ছে। দুটোরই কিন্তু সেই ভ্যালু একই রকম হয়। হ্যাঁ, ওখানে Q1 Q2 বাই আর স্কয়ার, দুটোই অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ ফোর্স। এটার ক্ষেত্রে শুধু অ্যাট্রাকটিভ, এটা অ্যাট্রাকটিভ রিপালসিভ দুটোই হতে পারে। দুটোরই ফর্মুলা স্টাইল একই, যেহেতু তাই দুজনের ক্ষেত্রে ইলেকট্রন ঘূর্ণনের ক্ষেত্রে অথবা তোমার এই মানে আমাদের স্যাটেলাইট ঘূর্ণনের ক্ষেত্রেও কিন্তু কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি, এইটার সম্পর্ক কি সেইটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখবে। কাইনেটিক এনার্জির সঙ্গে পোটেনশিয়াল, তুমি এই গোটা জিনিসটাকে কি সবথেকে, এই জিনিসটাকে যদি কিছু একটা ধরো, তাহলে এইটা মাইনাস কে ধরো, তাহলে এইটা হয়ে যাচ্ছে কে বাই 2, কে বাই 2। তাহলে এটা মাইনাস কে, এটা কে বাই 2। আর যদি তুমি এটাকে যোগ করো তাহলে সেক্ষেত্রে মাইনাস কে বাই 2 হবে। তাহলে এইটা যদি দেখো তাহলে একটা কিন্তু রিলেশন তুমি পেয়ে যাচ্ছ যে কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি একই ভ্যালু, কিন্তু কাইনেটিক এনার্জিটা পজিটিভ আর টোটাল এনার্জিটা নেগেটিভ, একই ভ্যালু। যদি তোমাকে 50 বলে দেয় তাহলে এর ভ্যালু 50 আর এর ভ্যালু -50 হলো। আর একে ডবল করলে তুমি পোটেনশিয়াল এনার্জিটা পেয়ে যাচ্ছ, আর চিহ্ন হচ্ছে মাইনাস। এরকম করে মনে রাখবে। তাছাড়া তুমি যদি মনে করো ফর্মুলা দিয়ে মনে রাখবে তো খুব ভালো। দুটোর ক্ষেত্রে কিন্তু আছে, এবং ইদানিং যে কোশ্চেন গুলো দিচ্ছে, ঠিক আছে, ইদানিং যে কোশ্চেন গুলো দিচ্ছে বিভিন্ন পরীক্ষাতে, সেক্ষেত্রে আমি দেখেছি এক্ষেত্রে কিন্তু মানে কাইনেটিক এনার্জি, জানি না কেন ওরা এত গুরুত্ব দিচ্ছে, কিন্তু কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এইগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন কিন্তু সবসময় থাকছে, ঠিক আছে। এগুলো থেকে সবসময় বেশি কোশ্চেন থাকছে। তারপরে দেখো অনেক বড় কিছু লেখা আছে, বড় কিছু লেখা দিয়ে কিন্তু ভয়ের কিছু ব্যাপার নাই। হ্যাঁ, লেখা বড় থাকুক, কিন্তু হয়তো কোশ্চেনের উত্তর হয়তো ছোটই আছে। A capillary tube of radius r impressed in a water and water rise into the height h, তো ক্যাপিলারি টিউব ডুবালে তো হবে। The mass of the water in the capillary in 5 gram, another capillary tube of radius 2r in the impressed water, the mass of the water will be rise in the tube, the mass of the water that will rise in the tube। মাস সেম হাইটে উঠতে গেলে আমার আর একটা টিউবে যে উঠছে সেটার মাস কত হবে সেটা আমাকে বলেছে। এটা হচ্ছে 15 কোশ্চেনটা, উত্তর আছে 12টা। তাহলে এখানে তোমার ওই আমাদের জুলিন্সের সূত্র, মাসটা তো কোনো ফ্যাক্টর করবে কি করবে না সেটা তো দেখতে হবে। তাহলে আমাকে এখানে ব্যবহার করতে হবে জুলিন্সের সূত্রটা, আমাকে কিন্তু ব্যবহার করতে হবে।
এইরকম প্রবলেমই এবছর মাদ্রাসা সার্ভিস কমিশনও দিয়েছে, অনেক বড়। এগুলো তো ঠিকই বলছিল 15 পড়তে টাইম লেগেছে, কিন্তু বাংলাতে থাকলে হয়তো এতটা টাইম লাগবে না, ঠিক আছে। এই ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস আর ইমার্সড মানে ডুবানো আর কি, ইন এ ওয়াটার and water rise into height h. The mass of the water in the capillary is 5 gram. Another capillary tube is radius 2r. In the immersion water, the mass of the water that will rise in this tube. তাহলে এইটা আমাকে বার করতে হবে। আচ্ছা এখানে এটা 5 গ্রাম বলা আছে, তাই বলছে একটা। তাহলে আমাকে এখানে জুরিন্সের সূত্র যদি লাগায়, R1H1 সমান হচ্ছে R2H2, এটা জুরিন্স ল, নিশ্চয়ই যখন সারফেস টেনশন পড়েছো সেখানে দেখেছো। তাহলে এখান থেকে আমার H2টা বেরোবে, H2 সমান হচ্ছে R1H1 বাই R2। তার মানে R1H1 মানে হচ্ছে R গণিত H বাই আমাকে 2R, এটা 2R। তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে H/2, এটা হলো। সেম মাস যেহেতু উঠছে, এইদিকে যতটা আছে তোমাকে সেই একই পরিমাণ যেহেতু মাস উঠছে অন্য একটা ক্যাপিলারিতে, তাহলে আমাকে কি করতে হবে, যে দুই দিকের মাসকে সমান করে করতে হবে। তাহলে M1 সমান হচ্ছে ভর ও তোমার হচ্ছে ঘনত্ব, এখানে আয়তনটা বার করি, পাই R1² এটা হলো আয়তন, এর সঙ্গে আমাকে কি করতে হবে, ঘনত্বটা দিয়ে গুণ করতে হবে। এটা হলো, এটা সমান হচ্ছে 5 সমান হচ্ছে পাই R² ইন্টু রো। আর M2টা কি হবে, M2টা হবে পাই R2² H2 ইন্টু রো, রোটা তো একই থাকবে। তাহলে এইখান থেকে আমাকে রো এর ভ্যালুটা বার করতে হবে। এখান থেকে রো এর ভ্যালু বার করলে হচ্ছে পাই R² বাই, অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে এবার বসিয়ে দাও। পাই R2 মানে হচ্ছে কত, R2 মানে হচ্ছে H/2 তার স্কোয়ার ইন্টু H2 মানে হচ্ছে H/2 ইন্টু রো এর মানটা বসিয়ে দাও। রো এর মানটা এখান থেকে বেরোবে, রো এর মান পাই R² বাই H। এসব যদি কাটাকাটি করো, এসব কাটাকাটি হয়ে গিয়ে এই M2 মানটা যেটা বেরোবে, আমার কাছে যেটা উত্তর লেখা আছে সেটা হচ্ছে 10 গ্রাম। এটা একটু নিজে নিজে করো, তবে এত বড় প্রবলেম দেবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা একবার নিজে নিজে করে একটু হ্যাপাজার্ড হয়ে গেল, অনেক বড় জিনিস তো করতে করতে একটু হ্যাপাজার্ড যাচ্ছে, কাগজে খাতায় করলে হয়তো ভালো হতো। মেন ব্যাপার হচ্ছে একটা ক্যাপিলারি টিউব আছে, সে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠেছে, তার ব্যাসার্ধ বলা আছে, হাইটটা বলা আছে RH। এটাকে আরেকটা লিকুইডে ডুবানো হচ্ছে, সেম ডেনসিটি, সেক্ষেত্রে তোমার রেডিয়াসটা হয়ে যাচ্ছে 2R। তাহলে যেহেতু এইটা একটা যেহেতু এমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক আর আর এইচ এর মধ্যে, তাহলে একটা বাড়লে তো একটা কমবে, তাহলে ব্যাসার্ধটা 2R হয়ে গেছে, তাহলে হাইটটা নিশ্চয়ই কমে যাবে, সেই হাইটটা হয়ে গেল এইটা। এবার তরলের যে ওজন আমাকে যখন বার করতে হয়, ভর যেটা তরলের ভর, কত ভর সমান হচ্ছে আমার ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর সমান হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। যেহেতু এগুলো ক্যাপিলারি টিউব, তাহলে এটা আমাদের চোঙের নিয়ম অনুযায়ী করতে হবে, পাই R² H ইন্টু রো। রোটা তো একই লিকুইড নিয়েছে, দুজনের ক্ষেত্রে সমান। তাহলে প্রথম সম্পর্ক থেকে R1 আর R2 এর হাইটটা তুমি বার করতে পারলে। আর R2R তো বলা আছে প্রথমে ক্ষেত্রে কোনটা R কোনটা 2R। আচ্ছা এই Rটা এখানে H/2 লেখা দরকার নেই, 2R লিখবে, তাহলে কাটাকাটি করতে আরো সুবিধা হবে। এটা 2R লিখবে, এটা H/2, এই মানগুলো বসাবে। এই ডেনসিটির মানটা এইখান থেকে নিয়ে গিয়ে এখানে বসাবে, শুধুমাত্র ডেনসিটির মানটা এখানে হবে। অঙ্কটা সোজা, কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, একটু নিজে নিজে করবে। যদি ইনকেস আটকে যায় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কোনো একটা সময় বসে
কাগজে করে তোমাদেরকে পাঠাতে হবে, হ্যাঁ, কারণ এটা তো এখানে করতে গেলেও বড় যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। কটা বাজলো? 8টার বাবারে।